ময়মনসিংহের মর্গে তরুণীর মরদেহ ধর্ষণের ঘটনায় লাশ বাহকের দায় স্বীকার। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৪০ কোটি টাকার পৌরকর জালিয়াতের অভিযোগ। ঘটনা তদন্তে দুদকের অভিযান। ৩ কর কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। এবং ফেনীতে ১ বছরে শতাধিক চুরি, ডাকাতি ও ছিনতাই। ১ সপ্তাহে ২.৫ কোটি টাকার সম্পদ লুট। মামলা করেও মিলছে না প্রতিকার। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রী। জালিয়াতি করে পৌরকর কমানোর অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অভিযান চালিয়েছে দুদক। সম্প্রতি সিটি কর্পোরেশনের তদন্ত প্রতিবেদনে উদ্ঘাটিত হয় এই জালিয়াতির তথ্য। ইসাক ব্রাদার্স ও ইনকন্ট্রাক্ট লিমিটেড নামে 2টি প্রতিষ্ঠান তাদের নির্ধারিত পৌরকর ঘষে মেজে পাল্টে দেয়। 20 কোটি টাকা করে মোট 40 কোটি টাকা পৌরকর কমিয়েছে অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি। 2 হোল্ডিং মালিকের যোগসাজশে অনিয়ম করেছেন চসিকের 3 কর কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গৃহ ও পৌর কর থেকে মূল আয় আসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। তবে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কর ফাঁকির অভিযোগ নতুন নয়। সম্প্রতি সিটি কর্পোরেশনের 2টি তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসে 40 কোটি টাকা পৌরকর জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য। ঘটনা তদন্তে চসিকের সংশ্লিষ্ট শাখায় অনুসন্ধানে আসে দুদকের টিম। এই সময় ফিল্ডবুক, বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা ও তদন্ত কমিটির সদস্যদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তারা। প্রশ্ন, কিভাবে হলো এই জালিয়াতি? দুদক জানায় 2017-18 অর্থ বছরে হালিশহরের ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড হোল্ডিং এর বিপরীতে 26,38,19,250 টাকা পৌরকর নির্ধারণ করা হয়। কিন্তু 2021 সালে আপিল রিভিউ বোর্ডে উপস্থাপনের সময় ওই পৌরকরের ফিল্ডবুক ঘষা মাজা ও সাদা ফ্লুইড ব্যবহার করে 20 কোটি টাকা কমিয়ে উপস্থাপন করা হয় 6,38,00,000 টাকা। একই কেরামতিতে পতিঙ্গার ইনকন্ট্রাক্ট লিমিটেডের 25,67,00,000 টাকার কর হয়ে যায় 5,67,00,000 টাকা। রিভিউ বোর্ডে আরও কমিয়ে উপস্থাপন করা হয় 57,00,000 টাকা। সিটি কর্পোরেশনের ওইটা শিডিউলভুক্ত অপরাধ না, যেহেতু হচ্ছে যে সিটি কর্পোরেশন হয়তো বা ওনাদেরকে বা এটা করতে পারে, ব্ল্যাক লিস্টেড করতে পারে, বাট যেহেতু উনি বেনিফিশিয়ারি হয়েছে তখন এটা দুদকের, যেহেতু শিডিউলভুক্ত অপরাধ দুদকের মতো কাজ করে, তখন এখানে বেনিফিশিয়ারি সহ কর্মকর্তারাও আসবে। গৃহকর জালিয়াতির 2টি ঘটনায় চসিকের 1 কর কর্মকর্তা ও 2 উপকর কর্মকর্তা এবং 3 জন হিসাব সহকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চসিকের এই কর্মকর্তা। ওদের একজনের ছিল 25 কোটি, আরেকজন 26 কোটি। এটাকে অ্যাসেসমেন্টকে কিন্তু ডিভিলেশন করে একদম 2 কোটি আর 58 লাখে নিয়ে গেছে। তা আমরা এখানে একটা বড় রকম রাজস্ব হারিয়েছি। আমরা প্রধান রাজস্ব কর্মকর্তাকে গতকালই চিঠি দিয়েছি আমরা, যে আবার ওই 25 কোটি এবং 26 কোটি করেই ওইটাকে ট্যাক্সের বিষয়টা নিষ্পত্তি করে এবং যেটা বকেয়া আছে সেই বকেয়া যেন তারা ওখান থেকে আদায় করে আর কি, সেই চিঠিও আমরা রাজস্ব কর্মকর্তাকে দিয়েছি। 2024-25 অর্থ বছরে 9টি খাত থেকে চসিক রাজস্ব আদায় করেছে 456,68,00,000 টাকা। এর মধ্যে হোল্ডিং ট্যাক্স থেকে আয় হয়েছে 309,28,00,000 টাকা। এক্ষেত্রে অন্যান্য শাখায় দুর্নীতি রোধে বিভাগীয় প্রধানদের কঠোর নজরদারির নির্দেশনা দিয়েছেন মেয়র। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে থাকা 1 তরুণীর মরদেহ ধর্ষণের অভিযোগ উঠেছে লাশ বাহকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় মামলা হওয়ার পর বুধবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুল হকের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় অভিযুক্ত লাশ বাহক। হারুনুর রশিদ জানাচ্ছেন বাকিটা। আত্মহত্যার আগে সুইসাইড নোটে লিখে যায়, তার মৃত্যুর জন্য দায়ী তার দুর্ভাগ্য। তার মরদেহ যেন কাটাছেঁড়া করা না হয়, কবরে যেন বেড়া দিয়ে রাখা হয়, যাতে কুকুর ঢুকতে না পারে। তবে কুকুর থেকে বাঁচতে চাইলেও
মানুষ থেকে বাঁচতে পারেনি তরুণী। তার মরদেহের সঙ্গে ঘটেছে ধর্ষণের ঘটনা। তাহলে এটা কি তুমি একাই করছো? জি স্যার। ময়নাতদন্ত করতে গিয়ে চিকিৎসকের সন্দেহ হলে পুলিশকে খবর দেন তিনি। বেরিয়ে আসে জঘন্য বর্বর ঘটনা। পুলিশ জানায়, গেল ১৯ অক্টোবর রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে আত্মহত্যা করেন ওই তরুণী। ২০ অক্টোবর হালুয়াঘাট থানা থেকে আবু সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। মরদেহ বুঝিয়ে দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে আবারও প্রবেশ করে লাশ বহনকারী আবু সাইদ। এ সময় মরদেহের সাথে যৌনাচার করে সে। এ ঘটনায় এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত যুবক আবু সাইদ। সাহেবের সময় সে কাকে ফুবাম না, নাস্তা খাইছি একটু ঘুমামো ভিতরে। পরে আমি কই না, ঘুমানোর কোনো দরকার নাই। পরে দেন একটু ঘুমামো। আমি ঘুমাবি, কই ঘুমাবি, বারিন্দাত। মানে আমরা ভাই কিছু দেখি না, আমরা গুনার কথা কইতাম না। মানে সেটা যদি কইরাতে যে এখানে স্বীকারোক্তিও, আমরা তো এরকম কোনো আলামত আমরা দেখি নাই এখানে। সে মর্গে ডেড বডিকে রাখার পরে সেই ডেড বডির সাথে অবমাননাকর কাজ করা হয়, যেটা পরবর্তীতে মর্গের যে ডাক্তার, যখন ফরেন্সিক যে ডাক্তার সে টেস্ট করার সময় সেটা বুঝতে পারেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই যে সাসপেক্ট সে স্বীকার করে যে সে তার সাথে মৃতদেহকে সে ধর্ষণ করেছে। তবে ময়মনসিংহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান জানান, ময়নাতদন্তে মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেলেও কখন কোথায় এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা শুধুমাত্র মনে হচ্ছে যে সম্ভবত শারীরিক সম্পর্ক হয়েছে, সেজন্য আমরা নমুনার সংরক্ষণ করছি। এখন ডিএনএ অ্যানালাইসিস করলে বোঝা যাবে এটা কে করছে। ঘটনা তদন্তে গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার তানজিনা লতিফকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। ফেনীতে আশঙ্কাজনক হারে বেড়েছে ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। প্রবাসী ও ব্যবসায়ীদের বাড়ি টার্গেট করছে দুষ্কৃতিকারীরা। লুট হচ্ছে স্বর্ণালংকার সহ কোটি টাকার সম্পদ। এতে গেল এক সপ্তাহে লুট হয়েছে ২.৫ কোটি টাকার সম্পদ। ভুক্তভোগীরা বলছেন, খোয়া যাওয়া মালামাল উদ্ধার হচ্ছে না, এমনকি মামলা করেও মিলছে না প্রতিকার। সোলেমান টালিম জানাচ্ছেন বাকিটা। ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় ব্যবসায়ী কামাল উদ্দিন বাবুলের বাড়িতে সম্প্রতি রাতের আধারে হয় ধুধর্ষ ডাকাতি। বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নিয়ে যায় বাবুলের বেলজিয়াম ফেরত মেয়ের ইউরো, নগদ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার সহ প্রায় ২ কোটি টাকার সম্পদ। আমি উঠি তো প্রথম দেখি যে সবগুলা মুখোশ করা ৪ জন, ২ জনের হাতে দামা দেখলাম আর ২ জনের হাতে শাবল। পর্যন্ত আমাদের মানে ১.৫ থেকে ২ কোটি টাকার জিনিস নিয়ে গেছে। এর একদিন পর সোনাগাজী ও ফেনী শহরে ঘটে আরো ২টি ডাকাতির ঘটনা। সোনাগাজীর ছাড়েতকান্দি এলাকার গ্রাম্য ডাক্তার শাহজাহান খানের বাড়িতে হয় ডাকাতি। অস্ত্র ঠেকিয়ে ডাকাত দল নিয়ে যায় ১০ ভরি স্বর্ণালংকার। ফেনী শহরের লাতুমিয়া সড়কের স্বপ্ননীর থেকেও ৪ ভরি স্বর্ণসহ ৩.৫ লক্ষ টাকা নগদ নিয়ে যায় ডাকাত দল। ৭-৮ জন লোক ভিতরে ঢুকে আমাদেরকে জিম্মি করে দিয়েছে। আলমারি খুলে স্বর্ণ যেগুলো আছে এগুলা নিয়ে ওরা আমাদেরকে অস্ত্র দেখায়, বলছে যে তোমরা যদি আওয়াজ করো তোমাদেরকে আমরা মেরে ফেলবো। আমাদের কাজ আমরা করব, কোনো কিছু করলে তোর ছেলেরা তোর বাইরে জবাই করে রাখি যাবো। আমার কানের দুল ছিল, গলা যেগুলো ছিল, গলা একটা সেন ছিল, কানের দুল 2 জোড়া ছিল। দোনোগুলো এগুলো দে, নালে কাটে উড়িয়ে। আমার ছেলের রুমে বউ আছে, ছেলে আছে, আর রুমে বউ নাই, সেই রুমের আলমারি ভাঙি লই গেছে। কই আর বিয়া 7 দিনের আগে হইছে, এরকম ঘটনা আর দেখিও না। এক সপ্তাহের ব্যবধানে এসব ঘটনায় লুট হয়েছে ২.৫ কোটি টাকার বেশি সম্পদ। জেলার সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ও দাগনভূঞা মিলিয়ে ১ বছরে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের এমন ঘটনা শতাধিক। ভুক্তভোগীরা বলছেন, একের পর এক চুরি, ডাকাতির ঘটনা ঘটলেও প্রতিকার মিলছে না। কিছু ক্ষেত্রে মামলা করতে গেলে ডাকাতির বিষয়টি উজ্জ্ব রেখেই মামলা নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশিষ্টজনরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে বিঘ্নিত হতে পারে জননিরাপত্তা। যাদের ব্যাপারে তথ্য আছে, বেশ কয়েকটা মামলা হয়েছে, নাম সহ মামলা হয়েছে, কিন্তু আমার কাছে কোনো রেকর্ড নাই যে তারা গ্রেফতার হয়েছে। দোকানে চুরি হয়েছে, দোকানে ডাকাতি হয়েছে, বা মনে করেন যে এখন বাড়িতে হচ্ছে, কালকে আমারটা হবে না আবার, বা আরেকজনেরটা পার্শ্ববর্তীটা হবে না, এটা কিন্তু নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। একটা লোক আজ পর্যন্ত ধরা খায় নাই,
এবং কি এটার পরিপ্রেক্ষিতে না পুলিশে ধরতে পারছে না সেনাবাহিনী। এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছে চুরি ডাকাতির মতো ঘটনা ঠেকাতে সজাগ দৃষ্টি রয়েছে তাদের। অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আমি দেখছি না, এরকম কোনো কিছু হয় না, নর্মাল বিষয়। এটা সবসময় এই সিজনে হয়ে থাকে। এরকম সিজনে আমরা মনে করি যে আমরা অন্যান্য সময়ের তুলনায় আমরা ভালো আছি, তবে চুরির ঘটনা একটু বেড়ে গেছে। এটা আমরা কাজ করছি। আমরা গতকাল থেকে আমাদের এই জেলায় স্পেশাল ড্রাইভ শুরু করেছি। চুরি, ছিনতাই কিংবা ডাকাতি, ফেনীর গ্রাম কিংবা শহর, এসব ঘটনা এখন নিত্য নৈমিত্তিক। আইনশৃঙ্খলার এমন নাজুক পরিস্থিতি থেকে মুক্তি চান ফেনীর সাধারণ মানুষ। সোলাইমান ডালিম, এখন ফেনী। সাভারে পূর্ব শত্রুতার জেরে সাইদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন অন্তত 8 থেকে 10 জন। বুধবার রাতে সাভারের বনগা ইউনিয়নের বেরাইদ গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8টার দিকে মূল অভিযুক্ত জাকির 30 থেকে 40 জন লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্থানীয় সাইদ, বাবুল সহ উপস্থিত 12 থেকে 15 জনের উপর হামলা করে। এ সময় ধারালো অস্ত্র ও ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন অন্তত 8 থেকে 10 জন। পরে তাদেরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করে। এছাড়া বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর আগেও ডিবি পুলিশের উপর হামলা, জমি দখল, মারধর সহ বিভিন্ন অভিযোগ রয়েছে অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে। ঈদগাহ মাঠের দ্বন্দ্বের জেরে পাবনায় 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার ফরিদপুর উপজেলার মধ্যে পুংগলি গ্রামে হাজি গোষ্ঠী ও বাদশা গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, গত বছর ঈদগাহ মাঠে সামনে চেয়ার নিয়ে বসে নামাজ পড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সেই পুরনো বিরোধের জেরে সকালে আবারও উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 দল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে কোনো পক্ষ থানায় এসে এখনও অভিযোগ করেনি। চট্টগ্রাম ইপিজেডে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যাওয়া প্যাসিফিক জিন্স গ্রুপের 8টি কারখানা খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিয়েছেন এসব কারখানার প্রায় 35,000 শ্রমিক। এর আগে গত 16 অক্টোবর শ্রমিক ও মালিক পক্ষের বিরোধ ও সংঘর্ষের জেরে এক নোটিশে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সেই হিসেবে 8 দিন পর আবারও কর্মমুখর হলো দেশের পোশাক খাতের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। কারখানা খুলে দেয়ায় নোটিশে প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন জানান, বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি হয় এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হয়, কর্তৃপক্ষ আবারও কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় তিনি কর্মস্থলে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ইপিজেড এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও সেনা সদস্য। কিশোরগঞ্জে করিমগঞ্জে বাবা হত্যার মামলায় প্রধান আসামি ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল আউয়ালকে। পারিবারিক কলহ ও মাদকাসক্তির জের ধরে 17 অক্টোবর পিতার উপরে চড়াও হন ছেলে আব্দুল আউয়াল। ছুরি দিয়ে পিতার বুকে আঘাত করে পালিয়ে যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় পিতা মালিকের। এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে গ্রেপ্তার করা হয় আব্দুল আউয়ালকে। স্ত্রী ও সন্তানদেরকে বাড়িতে ফিরে না নিয়ে আসে, তাহলে তাকে খুন করে মেরে ফেলবে। পূজা মানেই আনন্দ, উচ্ছ্বাস, সম্প্রীতির মিলন মেলা। কিন্তু এবার কিশোরগঞ্জের 32 এলাকার এক পূজা মণ্ডপে আনন্দের সেই আলোর ভেতরেই ফুটে উঠেছে বিষাদের ছায়া। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের কান্না, ধ্বংসস্তূপ আর মানবতার আরতি, সবকিছু মিলেমিশে এই মণ্ডপ যেন এক মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। আয়োজকরা বলছেন,
মানবতার পক্ষে এটি তাদের একটি নীরব প্রতিবাদ। কিশোরগঞ্জ প্রতিনিধি মশিউর কায়েসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পূজা মানেই আনন্দ আর সম্প্রীতির বন্ধন, সবাই মিলেমিশে উৎসবের বাঁধ ভাঙা উল্লাস। কিন্তু সেই আনন্দের মাঝেও আলোয় মোড়া উৎসবে কোথায় যেন বিষাদের ছায়া। যে আনন্দ নিয়ে দর্শনার্থীরা প্রবেশ করছেন পূজা মণ্ডপে, মুহূর্তেই যেন সেটা স্তব্ধ হয়ে যাচ্ছে। মণ্ডপের চারপাশ জুড়ে টানানো হয়েছে প্রায় 2 শতাধিক ছবি, যেখানে ফুটে উঠেছে যুদ্ধ বিধ্বস্ত গাজার শিশুর কান্না, ধ্বংস আর মানবতার আর্তনাদ। কিশোরগঞ্জ শহরের 32 এলাকায় প্রগতি সংঘের আয়োজনে শ্যামা পূজায় এবারের প্রতিপাদ্য দুঃখরূপ। মণ্ডপের চারিপাশে টানানো ছবিগুলোতে দেখা যাচ্ছে কেউ ক্ষুধার জ্বালায় কাঁদছে, কেউ জানাচ্ছে বাঁচার আকুতি, কেউ খুঁজছে হারানো মা বাবাকে। দর্শনার্থীদের চোখে মিশে গেছে বিস্ময় আর বেদনা। উৎসবের মাঝেও তারা যেন খুঁজে নিচ্ছেন এক প্রার্থনার ছায়া। শিশু থেকে বয়স্ক মণ্ডপে প্রবেশ করা প্রতিটি দর্শনার্থীর মুখে একটাই কথা, মায়ের কাছে শান্তির প্রার্থনা, গাজার শিশুদের মুক্তির আকুতি। আয়োজকদের ভাষ্য, এই পূজা কেবল দেবী আরাধনা নয়, এবারের আয়োজন মানবতার প্রতি শ্রদ্ধা জানানো এক নীরব প্রতিবাদ। মায়ের কৃপার আশায় তারা চান যুদ্ধের অবসান আর শান্তির প্রত্যাবর্তন। শ্যামা পূজা মূলত একদিনের হলেও সার্বজনীন এই আয়োজন চলে 3 দিন ব্যাপী। উৎসবের মাঝেও যুদ্ধের হাহাকার। এই মণ্ডপ যেন দেবীর আরাধনায় নয়, মানবতার আর্তনাদে। ছবিগুলোতে প্রদর্শিত হচ্ছে গাজার শিশুর কান্না কিংবা ধ্বংসস্তূপ, যা মনে করিয়ে দেয় আজ শান্তি যেন বড় প্রার্থনা। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। আর এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।